গত কদিন ধরে দেশব্যাপী আলোচনায় জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। কিন্তু আসন ভাগাভাগি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জামায়াত ইসলামীর ঠিক বনিবনা হচ্ছিল না। এখন দলটিকে কতটি আসন দেয়া হবে তা নিয়ে দিনভর আলোচনা হয়েছে। ৫০টি আসনের কথা জোটের পক্ষ থেকে বলাও হয়েছে। এই প্রস্তাব কি চরমোনাই পীরের দলটি মানবে? অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবস্থাই বাকি। প্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচনে জোটের রাজনীতি। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি শুনছিলেন যে আজকে আমাদের টপিক নির্বাচনে জোটের রাজনীতি। তো আমরা আপনাদের জোটের কথা শুনবো, তার আগে যদি জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আজকে দেশব্যাপী আলোচনায় সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে, জোটে কি চরমোনাই পীরের দলটি থাকছে কি থাকছে না। মূলত এনসিপিকে ৩০টি আসন দেয়াকে কেন্দ্র করেই দলের মধ্যে ভাঙন, বিশ্বাস অবিশ্বাস তৈরি হয়েছে। তো গতকালকে তো প্রেস কনফারেন্স করার কথা ছিল, সেটিও স্থগিত হয়ে যায়। আজ রাতে ৮টার কিছু পরে তাদের প্রেস কনফারেন্স করার কথা, এবং চরমোনাই পীরের দলের জন্য ৫০টি আসন রেখেই ২৫০টি আসনের সমীকরণ তারা আজকে জাতির সামনে ঘোষণা দেবে। আপনার বিশ্লেষণ কি? না, ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে তাদের এক নম্বর হচ্ছে যে তাদের নিজস্ব বোঝাপড়ার ব্যাপার। সেক্ষেত্রে তো আমাদের কিছু বলার নেই, করারও নেই আমাদের। আমরা যেটা চাই যে সকল রাজনৈতিক দলগুলো যারা একটা ফ্যাসিবাদী আন্দোলনে যারা সক্রিয় ছিলেন তারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করবেন, গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে গণতান্ত্রিক পন্থায় তারা নির্বাচনী কার্যক্রমগুলো চালাবেন, মানুষকে শঙ্কা এবং উদ্বেগ মুক্ত রাখবেন সবাই। নির্বাচন নিয়ে যাতে কোনো উৎকণ্ঠা না থাকে এমন কোনো কথা বলা কোনো মহলের উচিত হবে না, যাতে করে ১৫-১৬ বছর ধরে যারা যে ভোটারেরা নির্বাচনে অংশ নিতে পারেননি, ভোট দিতে পারেননি, তাদের মধ্যে যাতে কোনো উদ্বেগ দেখা না দেয় কোনো কথার বাহুল্যে অথবা কথার ছড়াছড়িতে। তো হোয়াট এভার, আমরা গত কয়েকদিন ধরে যেটা জানছিলাম সেটা হচ্ছে যে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট, তাদের মধ্যে কিছু টানাপোড়েন চলছে। তারা তো ঠিক জোট বলতে চায় না, অনেক তারা বলতে চায় যে তারা নির্বাচনে আসন সমঝোতা করেছেন, যেই নামে ডাকা হোক না কেন। আসলে বিষয়টা হচ্ছে এ কাইন্ড অফ ইলেকট্রাল অ্যালায়েন্স। এটা আপনি নিজেই বলেছেন যে সেখানে হাত পাখা মার্কার চরমোনাই সাহেবের যে দলটি, সেই দলটিকে ৫০টি আসন বরাদ্দ রেখে, এবং সেটার দায়িত্ব আবার দিয়েছেন খেলাফতের নেতা মৌলানা মামুনুল হক সাহেবকে। তিনি তাদেরকে হয়তো বোঝাবেন, আর বাকি ২৫০ নিজেদের মধ্য করেই তারা সমীকরণে সীমাবদ্ধ থাকবেন। এটি হচ্ছে জামাতের বিষয়। আবারও যেটা বলতে চাই, তারা যেটাই করুন না কেন এটা তাদের একান্তই নিজস্ব বিষয়, এবং আমরা তাদের জোটবদ্ধতার প্রশ্নে আমাদের নিজেদের কোনো বক্তব্য নেই। আমি যদি এই সুযোগে একটি প্রশ্ন করতে চাই, ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত নেতৃত্বাধীন জোটে গেল না, তার মানে তাদের সামনে আরেকটি অপশন, সেটি হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোটে যাওয়া। যদিও এর আগে বিএনপি ১৬টি আসনে দর কষাকষি করে তারা তাদের যে জোটে শরিক মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকির দল সহ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বেশ কিছু দল, জমিয়ত উলামায়ে ইসলামী সহ বেশ কয়েকটি দলকে তারা 16টি আসন বন্টন করেছে। এখন যদি জামাত নেতৃত্বাধীন জোটে চরমোনাই পার্টি যদি সিদ্ধান্ত না হয় যাওয়ার ব্যাপারে, সেক্ষেত্রে আপনাদের জোটে, তার মানে বিএনপি নেতৃত্বাধীন জোটে যাওয়ার দরজা উন্মুক্ত আছে কি? সম্ভাবনা নেই। কি কারণে? এক নম্বর হচ্ছে যে আমাদের যারা প্রার্থী এবং আমাদের সাথে যারা বিগত ১৬ বছর আন্দোলনে যারা আমাদের সহযাত্রী ছিলেন, তাদের সাথে মোটামুটি আমাদের একটা আসন সমঝোতা হয়ে গিয়েছে। তো সুতরাং যেখানে জামাত তাদের জন্য ৫০টি আসন যেখানে বরাদ্দ রেখেছে,
অ্যাটলিস্ট তারা তো 51টি আসন আমাদের কাছে চাইতে চাবে নাকি, বলবে যে মানে একটি আসন বেশি না হলে আমাদের সাথে বা তারা আসবে কেন। 51টি আসন সমঝোতা করার মতো সুযোগ অবস্থা বিএনপিতে নেই। 51টি যদি না থাকে 30-35টি আসন দেওয়ার না সুযোগ কি না আছে? না, তাও নেই, সত্যি তা নেই। তার মানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে কি অন্যান্য ছোট ছোট দলগুলো, ইসলামী দলগুলো নিয়ে আরেকটি তৃতীয় হতে জোটের পারে, হতে যে পারে, আলোচনা হতে পারে, চলছিল, হতে পারে, সেই সম্ভাবনা দেখেন? হতে পারে। যদি তারা, যেহেতু বিএনপির সাথে সেই ধরনের কোনো ব্রডার ইউনিটি মানে ইলেকট্রাল ইউনিটি বা ইলেকট্রাল অ্যালায়েন্স হওয়ার কোনো সুযোগ নেই, অলমোস্ট নেই বললেই আমি মনে করি। আর এর এবং তারপর যে কোনো কারণ হোক, যদি জামাতের সাথে তাদের যদি সমঝোতা ফাইনালি যদি টিকে না থাকে, তাহলে তারা নিশ্চয়ই তারা নিজেদের মতন করে একটা শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করবে। এটা তো অস্বাভাবিক কিছু না। যত বেশি শক্তি হিসেবে আবির্ভূত হবে ততই তো নির্বাচনটা জমবে। আমরা তো চাই নির্বাচনটা জমুক, প্রতিদ্বন্দ্বিতার সংখ্যা বাড়ুক, তাই না? মানুষের মধ্যে ভোটের আগ্রহ বাড়ুক, কোন মার্কে ভোট দেবো, কাদেরকে ভোট দেবো, কারা কি বলছেন, কারা কিভাবে ভোটে বিজয় হলে দেশ পরিচালনা করতে পারবেন, প্রার্থীগুলো কি, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি, প্রার্থীর অতীত কি, বর্তমান কি, তাদের মধ্যে স্টিগমা আছে কিনা, তারা নিজেরা কেউ কি বলে, মানে আমি ঠিক গণশত্রু শব্দটা ব্যবহার করতে চাই না, বাট এন্টি পিপল ক্যারেক্টার তাদের মধ্যে, ইংরেজিতে শব্দটার মধ্যে অনেকটা বেটার এটা, যে এন্টি পিপল ক্যারেক্টার তাদের মধ্যে কতটা কাজ করেছে, মানুষ তাদেরকে কিভাবে চোখে দেখে, সেটা অনেক বড় ব্যাপার। যেহেতু নির্বাচনটা ফ্রি ফেয়ার হবে এই নিশ্চয়তা সরকারের তরফ থেকে আছে, রাজনৈতিক দলগুলো সেই ধরনের আবহ তারা নিজেরও বজায় রাখতে চান। ডক্টর রিপন, আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই যে একটি এটাকে তত্ত্ব চালু আছে যে বিএনপি এখন যখন মানুষের কাছে ভোটের জন্য যখন দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, তখন তারা ইসলামের কথা বলতে পারছে না, কারণ বিএনপি পারছে না, কারণ বিএনপির এখন যে স্ট্যান্ড, সবাই সেকুলার মধ্যপন্থা একটি রাজনৈতিক দল হিসেবে মনে করে, কারণ বিএনপির মধ্যে প্রচুর মুক্তিযোদ্ধা আছেন, বিএনপিকে প্রগতিশীল লোকজন বিএনপির মধ্যে আছেন, আপনাদের মতো লোকজন আছেন। আর অন্যদিকে জামাত নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট, তারা ইসলামের কথা বলেন, তারা ন্যায়পরায়ণতার কথা বলেন। সেই ক্ষেত্রে আপনাদের জোটে শুধুমাত্র জমিয়তে উলামায়ে ইসলাম নামে একটি ইসলামিক দল আছে। তো এরকম একটি চাউর আছে যে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত নেতৃত্বাধীন জোটে চূড়ান্তভাবে না গিয়ে আপনাদের জোটে যায়, তাহলে আপনাদের বলার জায়গাটি বড় হয় না, এটা যে ইসলামিক দলগুলোকে নিয়েই বিএনপি জোট। এটা একটা ভ্রান্ত বিশ্লেষণ, আমি মনে করি এটা একটা ভ্রান্ত বিশ্লেষণ। সেটা হচ্ছে যে আপনার বিএনপিকে কেন সেকুলার শাস্তে হবে এক, অথবা বিএনপিকে কেন ইসলামী শাস্তে হবে। আমি খুব ক্লিয়ার বলতে চাই, বিএনপিকে না সেকুলার সাজার দরকার আছে, না বিএনপিকে প্রগতিশীল সাজা, মানে সাজার কথা বলেছি, মানে মানে রূপ ধারণ করার কথা বলছি আপনার, না তার মানে সমাজতন্ত্রী রূপ ধারণ করার তার যেমন দরকার নেই, তার ইসলামী রূপ ধারণ করার তার দরকার নেই, প্রগতিশীল রূপ ধারণ করার দরকার নেই, তার সেকুলার হওয়ার কোনো দরকার নেই। বিএনপি বেসিক্যালি এটা নামই তো হচ্ছে, এটা একটা ন্যাশনালিস্ট পার্টি, এটা জাতীয়তাবাদী পার্টি, এবং বিএনপির জাতীয়তাবাদের যে চেতনাটা, সেই চেতনাটা হচ্ছে যে আপনার এই 55,000 এই 126 বর্গ মাইলের দেশটিতে ভাষা, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে। আপনি তো উদারপন্থী মানুষ, আপনি আপনার থিওরিটাই বলছেন। আমি বলছি, একটু আমাকে শেষ করতে দেন। এবং এইভাবেই তো আমরা নিজেদেরকে বাংলাদেশ হিসেবে ভাবতে পছন্দ করি। আমি ধর্মে মুসলমান হতে পারি, ধর্মে হিন্দু হতে পারি, বৌদ্ধ হতে পারি, আমি ভাষায় বাংলা ভাষী হতে পারি, অথবা নৃতাত্ত্বিক গোষ্ঠীর যে তাদের যে নিজস্ব যে ভাষাতে সেই ভাষাকে আমি ভালোবাসতে পারি, সেই ভাষা ধারণ করতে পারি, তাই না? তো এমনকি এর মধ্যে কিছু লোক থাকতেও পারে যারা ধর্মেও বিশ্বাস করেন, তারাও থাকতে পারেন। তো সুতরাং এটা ইটস এ প্ল্যাটফর্ম, বিএনপিটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, সবাইকে ধারণ করা যায়। যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, আমেরিকাতে ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান, মেজর দুটো পার্টি তো সেখানে মানে ফাংশন করে, ভোটে যেতে হারে। সেখানে অতি সম্প্রতি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, মিস্টার মামদানি, তিনি মেয়র হয়েছেন। আপনি খেয়াল করে দেখবেন, নির্বাচিত হয়েছেন। তিনি কিন্তু দেখবেন
যে তিনি যখন ভোটে দাঁড়ালেন, যখন ক্যাম্পেইন করছিলেন, যাদের সামনে ক্যাম্পেইন করছে, মানে মানে তার যে সমাবেশের যে লোকজনগুলো, তার মধ্যে মেজরিটি, মানে ওখানে তো মুসলমান ন্যাচারালি খুব কম থাকবে, এটা তো স্বাভাবিক, মানে ডাইভার্স পপুলেশন সেখানে বেশি ছিল, এক্স্যাক্টলি তাদের আফ্রিকান ছিল, সবাই এশিয়ান ছিল, সবাই, এবং ল্যাটিন ছিল। এবং মানে ওটা তো আপনার বিভিন্ন মানে দেশ বা মহাদেশ সংক্রান্ত ব্যাপার বলছেন। আপনি যদি ধর্ম বিশ্বাসের কথা যদি ধরেন, তাও তো বিশ্বাসী অবিশ্বাসী সবাই ছিল, সবাই তো ছিল, এবং বিশ্বাসীদের মধ্যে তো আপনার মানে যারা ইহুদি তারাও বিশ্বাসী কিতাবী। আই গট ইওর পয়েন্ট। আমি ওটা আমাকে একটু ছোট করে যদি খুব ছোট করে বলবো, যে দেখবেন যে মামদানি কিন্তু বলতে মোটি হেজিটেট করেন, উনি স্ট্রেইট ওনার ভোটারদের সামনে বলেছেন, হি লাভ টু বি মুসলিম, উনি বলেছেন যে আই এম এ মুসলিম, প্রথমেই বলেছেন, এবং এটা বলতে তিনি মোটেও লজ্জিত হননি, এবং তিনি শপথের সময় কোরআন শরীফ হাতে এবং নিয়েছেন। তিনি এটাও বলেছেন যে আই এম এ সোশ্যালিস্ট। কিন্তু তিনি ডেমোক্রেটিক পার্টিতে সোশ্যালিস্টদেরকে ধারণ করে, ইসলামিস্টদেরকে ধারণ করে, খ্রিস্টানদেরকে ধারণ করে, অবিশ্বাসীদেরকে ধারণ করে, তাই না? কিন্তু তার পরিচয়ের কোনো সংকট, এবং সেটা বলেছেন এই পরিচয়গুলোর কারণে তিনি মোটেও লজ্জিত নন। আমি বিএনপির বেলায় যেটা বলতে চাই, যে বিএনপি সাচ এ পার্টি, বিএনপিকে ওই আমি এটা মানে ইয়ে করছি, এটা বলতে চাচ্ছি যাতে এই ভ্রান্ত ধারণা যাতে না থাকে। বিএনপি ভেরি মাচ, যারা মুসলমান তারা মুসলমান বলবেন, 100 বার বলবেন, আমি এগ্রি করি, কিন্তু এইবারের নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন। নিষিদ্ধ দল আওয়ামী লীগ মাঠে নেই, তারা নামে বেনামে প্রার্থীও দিতে পারেননি। জাতীয় পার্টি ওইভাবে দৃশ্যমান না, অল্প কয়েকজন প্রার্থী আছেন। তাদের মূলত তাদের যা সামর্থ্য সেই অনুযায়ী আছে, এর চেয়ে বেশি সামর্থ্য তাদের ছিল না। জি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তো নেই, তার এক বড় একটি শক্তি। তো এখন এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। তো এইবারের নির্বাচনের আগে যেভাবে ক্যাম্পেইন হচ্ছে সারা দেশে ইসলামাইজেশনের জন্য, যে ভোটের আগে ভোট দেয়া ইমানি দায়িত্ব, জান্নাতে যাওয়ার টিকিট, বিভিন্ন দল থেকে, বড় দলগুলো থেকে, তাদের জোট থেকে বলা হচ্ছে। সেই জোটে সবশেষ এনসিপিও যুক্ত হয়েছে, তরুণ ছাত্র নেতারা যারা জুলাই অভ্যুত্থানের প্রথম সারিতে ছিল। এই কারণে বলছি যে আপনি নিজেও ফেসবুক ব্যবহার করেন, আপনি নিজেও পত্রিকা পড়েন, আপনি সমাজে মানুষের সঙ্গে মেশেন। ধর্মের দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে মানুষের কাছে যেভাবে ভোট চাওয়া হচ্ছে, সফট মেসেজ দিয়ে যেভাবে মানুষের হৃদয় জয় করার চেষ্টা চলছে, সেজন্যই বলছি তারা আবির্ভূত হয়েছে একটি জোট, যে ইসলামের কথা বলে, ইসলামিক জোট হিসেবে। সেই ক্ষেত্রে আপনারা তো আদর্শিকভাবে মধ্যপন্থা অবলম্বন করেন, সেই জায়গা থেকে আমি বলেছি, সেন্ট্রিস্ট জায়গা থেকে, যে আপনাদের মধ্যে একটি মাত্র রাজনৈতিক দল জমিয়তে উলামা ইসলাম তারা আছেন। তো ইসলামী আন্দোলনের মতো একটি বড় রাজনৈতিক দলকে যদি আপনাদের প্ল্যাটফর্মে আসার সুযোগ থাকে, তাহলে সেটি আপনারা সেই সুযোগটা না, ওটা লুফে নেওয়ার কোনো কিছু নেই। আমরা নিজেদের সামর্থ্যে এবং ভোটারদের প্রতি আমাদের সমর্থনের প্রতি আমরা আস্থাশীল। আমরা মনে করি না যে মানে আমি যে আপনি একটা কথা বলতে চাই মাঝখানা, আপনি জানেন আমি একটা মানে মোটামুটি একটা বেশ প্রায় 16 মাসের মতো আমি একটানা আমি আমাদের দলের মুখপাত্রের দায়িত্ব পালন করেছি। তখন আমি কিন্তু একটি শব্দ ব্যবহার করতাম, সেটা হচ্ছে যে সেকুলারের বিপরীতে যারা, আমি কখনই মনে করি না, আমি নিজেও নিজেকে সেকুলার মনে করি না। আমি মনে করি যে আমি একজন ধর্ম সহিষ্ণু মানুষ। আমি সেকুলারের বিপরীতে আমি এই শব্দটি ব্যবহার করতে চাই, সেটা হচ্ছে যে প্রতিটি মানুষ আমাদের ধর্ম সহিষ্ণু হওয়া উচিত, রিলিজিয়াসলি আমাদের টলারেন্ট হওয়া উচিত টু আদার রিলিজিয়াস বিলিফ। অন্য ধর্মের প্রতি আমি রাইট, এবং এই পরিচয়টা আমরা বলতাম যে আমরা একটা ধর্ম সহিষ্ণু জাতি। বাংলাদেশের মানুষকে বলতাম যে আমরা, ওই যে আপনি বললেন যে তারা সফট মেসেজ দিচ্ছে, ইসলামাইজেশনের কথা বলছে। এই দেশটা তো মুসলমান, মেজরিটি মানুষ মুসলমানই। এই দেশের মানুষ তো বিশ্বাস করে যে তাদের মাবুদ আল্লাহ। তারা এই দেশের মেজরিটি মানুষ বিশ্বাস করে, মানে ব্রুট মেজরিটি মানুষ বিশ্বাস করে তাদের মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ প্রেরিত পুরুষ। এই দেশের ব্রুট মেজরিটি মনে করে যে পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর ঐশিক গ্রন্থ, এবং এটা হচ্ছে মানে জীবন ধারণের জন্য একটা গাইডিং ফিলসফি। সেখানে তো কোনো সমস্যা নাই। সুতরাং এখানে নতুন করে ইসলামাইজেশনের কোনো আপনার স্কোপটা মানে যারা বলছেন টিকেট দিচ্ছেন বা ওটা করছেন, আমার মনে হয় পিপল আর নট অ্যাকসেপ্টিং অল দোজ প্রপোজালস অর অল প্রপোজিশনস। আই ডোন্ট থিংক সো। যাদেরকে কেন্দ্র করেই এই জামাত নেতৃত্বাধীন জোটের এই যে অবিশ্বাস তৈরি হয়েছে বা ভাঙনের মুখে,
তো সেই দলটি এনসিপি, তাদেরকে 30টি আসনে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। তো এটাকে কেন্দ্র করেই আলোচনা। তো আপনি কি মনে করেন যে এই এনসিপির আগে থেকে একটা প্ল্যান ছিল? তারা শুনেছিলাম বিএনপির সঙ্গেও দর কষাকষি করেছে, চূড়ান্তভাবে জামাত নেতৃত্বাধীন জোটে গেছে। তো যেই সমস্ত আসনে এনসিপির প্রার্থী নেই, সেই সমস্ত আসনে জামাতের ক্যান্ডিডেটের পক্ষেই তো এনসিপির ছেলেমেয়েরা ক্যাম্পেইন করবে। নৈতিকভাবে তাই করা উচিত। নৈতিকভাবে কি? তো সেটাই করা উচিত। নৈতিকভাবে কিভাবে দেখছেন? না, এটা বিষয়টা একটা হচ্ছে, আমি দুটো বিষয় অন্যভাবে, একটা বিষয় আমি দুটো বিষয় দেখবো। একটা হচ্ছে এনসিপি নাম্বার 1 এখন পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেনি। জি, তো এবং তাদের যিনি কনভেনার, নাহিদ ইসলাম, হ্যাঁ রাইট, নাহিদ ইসলাম, তিনি বলেছেন মানে মানে তারা হায়ের পক্ষে মানে ক্যাম্পেইন করবেন এবং হা জয়যুক্ত না হলে মানে অভ্যুত্থানের স্পিরিটটা মানে ব্যাহত হবে ইত্যাদি ইত্যাদি। এবং কথাগুলো খুবই সঙ্গত, এতে জি, কোনো সন্দেহ নেই। মানে হা ভোটের পক্ষে তিনি যা বলেছেন পুরোটাই আমি একমত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু নিজে স্বাক্ষরকারী না হয়ে, নিজের দল স্বাক্ষরকারী না হয়ে হা ভোটের ক্যাম্পেইন চালানোটা নৈতিকভাবে কতটা সত্য? এখন যদি ভোটারও যদি জিজ্ঞেস করেন যেটা আপনি আমাকে দিতে বলছেন, মানে হা ভোটে আমাকে ভোট দিতে বলছেন, আপনি নিজে ওই সনদে স্বাক্ষর করেননি কেন? যদি ভোটাররা যদি এক্সপ্লানেশনটা চাইতেই তো পারে, কেন চাবে না, তাই না? জি, জি, আমি যেটা মনে করি এনসিপির সবচেয়ে ভোটের আগে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে ওই জুলাই সনদে স্বাক্ষর না করা। আচ্ছা, এখনো তাদের সময় আছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে আলাপ আলোচনা করে একটি সিরিমোনিয়ালি না হলেও আনুষ্ঠানিকভাবে হয়তো সেটা সম্ভব না, কারণ যেটা চলে গিয়েছে সেটা চলেই গেছে, অনুষ্ঠানটা দ্বিতীয়বার হবে না। এখন অ্যাটলিস্ট ওই বুঝতে পেরেছি, কাগজটা যেখানে আছে সেখানে একটা আনুষ্ঠানিকতা। একটু সই করে জি। আসাটা তাদের জন্য খুব জরুরি। আদারওয়াইজ তারা নীতিগতভাবে হ্যাঁ, প্রশ্নের সম্মুখীন হবে। এটা গেল একদিক। দ্বিতীয়ত যেটা হচ্ছে, তারা তারা যে কথাগুলো বলেছে যে সেকেন্ড রিপাবলিক তারা তৈরি করবেন, তারা যেটা বলেছেন নতুন বন্দোবস্ত, তারা যেই দলটির সাথে যোগদান মানে যে দলটির সাথে তারা জামাতের সঙ্গে অ্যালায়েন্স ইলেকট্রাল অ্যালায়েন্স করেছেন, হুম, সেটা একেবারেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সাথে যায় না। জি, হ্যাঁ, যায়। যদি তারা ধরে নেন, বলে থাকেন যে তারা এখানে একটা ইসলামী ব্যবস্থা কায়েম করাটাই হচ্ছে তাদের একটা নতুন রাজনীতি, তাহলে ইটস ওকে, ইটস ওকে। সেটা তাদের ক্লিয়ার করতে হবে যে জি, জি। তাদের মানে জামাত যে আপনার এখানে মানে জামাত, ইসলামী আদার পার্টিস গুলো, তাদের যে মানে লক্ষ্য উদ্দেশ্য আদর্শ, মানে দেশটাকে তারা যেভাবে দেখতে চান, তাই না? সেটা যদি তাদেরও লক্ষ্যটা হয়ে থাকে, কারণ ওটা তো প্র্যাকটিস হয়নি, ইমপ্লিমেন্ট হয়নি, সুতরাং ওই নতুন এখন এই তাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোনটা সেটাও তো ক্লিয়ার করতে হবে। আমি মনে করি যে এটা তাদের জন্য আরেকটা বড় সংকটের মধ্যে আছে। একটা হচ্ছে তাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তটা মানে ইসলামী ব্যবস্থা কিনা, এক, তাদের মানে সেকেন্ড রিপাবলিকটা জুলাই সনদ ছাড়া হয় কিনা, এটা একটা কঠিন জি, আমি বুঝতে পেরেছি। প্রশ্নের মধ্যে তারা পড়েছেন। একটি আলোচনা ঘুরপাক খাচ্ছে যে আপনারা বিশেষ করে বিএনপির ক্যান্ডিডেটরা এবং তাদের লোকজন এনসিপি এবং জামাত জোটের বিরুদ্ধে সারাক্ষণ তারা ক্যাম্পেইন করছেন, বলছেন, সোশ্যাল মিডিয়ায় বলছেন, গণমাধ্যমে বলছেন। তো এনসিপি যদি বিএনপি নেতৃত্বাধীন জোটে আসতো, আলোচনা তো অতীতেও করেছে আপনাদের সঙ্গে, তাহলে আপনারা এখন যে এই সমালোচনাটা জারি রাখছেন রাখছি। সেটি কি করতেন কিনা? হ্যাঁ, আমি তো প্রথম হচ্ছে যেটা বলতাম, তাদেরকে বলতাম যে বাবারা তোমরা আগে ওই সনদটা সাইন করে আসো। আচ্ছা, সনদে জুলাই সনদে স্বাক্ষর না করলে এনসিপি কে আপনাদের জোটে রাখতেন না? ওয়াই, কারণ আমি তো স্পিরিটগতভাবে একমত নই। আচ্ছা। আমি তো জুলাইয়ের আন্দোলনটা যে কালমিনেশনে পৌঁছলো, চূড়ান্ত রূপ লাভ করলো, সেটার জন্য আমি তো স্বীকার করি তাদের অবদান আছে, তাদের মানে ভূমিকা সবকিছু আছে, এবং তারা ফ্রন্ট লাইনে, তাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু ফাইনালি তাদের যে বিচ্যুতিটা ঘটলো, সেটা তো মানে আমাদের দায়িত্ব তাদের সেটাকে সংশোধন করানো, এক। আপনি কি বিচ্যুতি আমি মনে ইন্টেনশনালি বললেন? আমি মনে করি তাদের একটা বড় ধরনের বিচ্যুতি, দৃষ্টিভঙ্গিগত বিচ্যুতি। তারা তো বলে স্ট্র্যাটেজি। না, আমি মনে করি বিচ্যুতি, ডেভিয়েশন। তারা যা বলছিলেন এটা টোটালি ডেভিয়েশন। অর্থাৎ তার যে ভাবনাটা, এই যে জুলাই সনদের কথা তো তারা বহুবার বলেছে, বরং আমাদের কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে। এমনকি নাহিদ ইসলাম কিন্তু একাধিকবার বলেছে এটি শুধুমাত্র নির্বাচনের কৌশলগত জোট।
এটা তো বললো নির্বাচনের কৌশল, যে আপনি যে একটু আগে প্রশ্ন করলেন না, যে তারা শুধু কি নিজের 30টি আসনে ক্যাম্পেইন করবে, নীতিগতভাবে কি বাকি 270 আসনে তাদের ক্যাম্পেইন করার কথা না? এবং 1.5 কোটি টাকা প্রত্যেক আসন প্রতি নিবেন তারা। আমি জানি না campaign-এর জন্য। সেটা, হুম। হয়তো হোয়াটএভার, হয়তো মানে নেবেন, পাবেন, দেবেন, সেটা মানে তাদের নির্বাচনী হলফনামার মধ্যে কিভাবে উল্লেখ করা আছে, সেটা কিভাবে তারা জি। সমন্বয় করবেন সেটা আমার জানা নেই। এটা এই ব্যাপারে প্রশ্ন তারাই করবেন এখন। আর যেটা বলছিলেন আপনি, দ্বিতীয়টা হচ্ছে যে আপনার তারা এই যে এখন যে ভাবাদর্শের হুম। প্রচার, তারা ভাবাদর্শের প্রচারটা করবে। ইসলামী ভাবাদর্শের হ্যাঁ, প্রচার হ্যাঁ। করছেন তারা। আমাদের সাথে তারা যদি জোট যদি করতেন, তাহলে তাদের মধ্যপন্থা অবলম্বন প্রচারণার করতে মধ্যে হতো। থাকতো নিশ্চয়ই, হ্যাঁ, আপনাদের এবং জোটের সেটা কথা তাদের আসি। জন্য সবচেয়ে ভালো হতো হয়তো। বিএনপি নেতৃত্বাধীন 12 আমরা কি 12 দলীয় জোট না, বলবো? বিএনপি নেতৃত্বে ইনফ্যাক্ট 12, 14, 18 বলে কোনো জোট নাই। আচ্ছা। 12 দলীয়, 12 মানে কিছু সমমনা 12 দলীয় জোট আছে। আচ্ছা। তারপরে এর আপনারা তো বাইরে ছেড়েছেন বেশ কয়েকটি আমরা দলকে আসন। আমরা আমাদের একটা প্রমিস ছিল, সেটা হচ্ছে যারা আমাদের সাথে গত 16 বছর জি। আন্দোলনের সংগ্রামে ফ্যাসিবাদ বিরোধী লড়াইতে যারা ছিলেন, তাদেরকে আমরা একসাথে পার্লামেন্ট ইলেকশন করতে চাই এবং ভবিষ্যতে একসাথে সরকারও গঠন করতে চাই। জি। এই ধরনের একটা প্রমিসেস আমাদের ছিল, আপনাদের কিন্তু আমাদের সেই অর্থে কোনো আপনার আপনাদের সলিড কোনো জোট নাই। 117টি আসনে 119 জন বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমাদের প্রথম আলোর একটি প্রতিবেদন রিপোর্ট আছে, হয়েছে রাইট। সম্প্রতি। তো এই রিপোর্টের পর বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছে যে বিদ্রোহীদের বোঝানো হবে, তারা আপনি- যদি না বোঝেন তাহলে বহিষ্কার করা হবে। হ্যাঁ, তো বহিষ্কারের হুমকি দিয়ে কি রুমিন ফারহানাদের বা অন্যান্য ক্যান্ডিডেটদেরকে নির্বাচন থেকে নিবৃত্ত করা যাবে? না, আমি দুটো কথা বলি। একটা হচ্ছে যারা দল করতেন, এক মানে মনোনয়ন পাননি, যেমন মনে জি। করেন আমি নিজেও, জি, আমি আপনি নিজেও আমি 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 পাননি। দলের ভাইস চেয়ারম্যান, আমাকে দল বিবেচনা করেনি। জি। হয়তো মানে আমি তো পার্টির ডিসিপ্লিনে বিশ্বাস করি, জি, আমি জি। পার্টি লয়ালিস্ট, হুম। সোজা কথা। তো সুতরাং এখানে একজন প্রার্থী মনোনয়ন না পাওয়ার পর হঠাৎ করে স্বতন্ত্র হতে পারে না। মানে স্বতন্ত্রের তো একটা, তার তো ঠিক মনোনয়নপত্র জমা দেওয়ার আগের পর্যন্ত তার তো বিএনপির তন্ত্র ছিল, অর্থাৎ সে বিএনপির পলিসিতে বিশ্বাস করতো। দ্য মোমেন্ট বিএনপি নমিনেশন না পাওয়ার পর হঠাৎ করে একজন মানুষ স্বতন্ত্র হয়ে যেতে পারে না, এটা হলো আমার বিশ্লেষণ। তার চেয়ে আপনি বরং যেটা পরবর্তীতে যে শব্দটি উল্লেখ করলেন, বিদ্রোহী, ইয়েস, দে ক্যান বি ট্রিটেড অ্যাজ রিবেলস আনডাউটেডলি। মানে পার্টির সিদ্ধান্তে একটা তারা পাল্টা প্রশ্ন আসে, যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, স্বতন্ত্র প্রার্থী নন, বিদ্রোহী প্রার্থী হয়েছেন। না স্বতন্ত্র না প্রার্থী না, এখানে টার্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারা কিন্তু স্বতন্ত্র প্রার্থী, নির্বাচন কমিশনের কাছে কিন্তু তারা স্বতন্ত্র প্রার্থী। আপনার ভাষায়, আপনার দলের ভাষায় বিদ্রোহী আমি প্রার্থী। যদি একটা কথা যদি আপনাকে বলি, আমি নির্বাচনের ইলেকশন কমিশনের কাছে কিন্তু সে বিদ্রোহী প্রার্থী না, সে কিন্তু স্বতন্ত্র প্রার্থী। আমি এটা ইলেকশন কমিশনটা ভুল। ইলেকশন কমিশন ভুল। ইয়েস, ইলেকশন কমিশন তাদেরকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাদেরকে গ্রহণ করেছেন, সেটা অ্যাবসলিউটলি ভুলভাবে তারা গ্রহণ করেছেন। কেন আমি বলি, তাহলে নির্বাচন কমিশনকে কেন সংশোধন করে আমি উদ্যোগ নেয় না বিএনপি? থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্যাট অপরচুনিটি টু এক্সপ্লেইন দ্য ইস্যু। জি, বলেন একটা হচ্ছে please। যেমন মনে করেন যারা স্বতন্ত্র হিসেবে হুম। মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা কি দল ত্যাগ করেছিলেন আগে? দল থেকে আগে প্রথম হচ্ছে দল ত্যাগ করতে হবে, আচ্ছা। পার্টির প্রাইমারি মেম্বারশিপ ছাড়তে হবে, হুম। অর্থাৎ হি অর শি ইজ নো লঙ্গার মেম্বার অফ দ্য বিএনপি, আচ্ছা। সে দলের সদস্য নন। তখন আপনি বলতে, আমি তো দল ছেড়ে দিয়ে অথবা অন্য কোনো দলে যোগদান না করে আমি একটা ভিন্ন পন্থা, স্বতন্ত্র পন্থা অবলম্বন করেছি। আপনি যাদেরকে বহিষ্কার করেছে সেটা তো পার্টি ইনিশিয়েটিভ নিয়েছে। তাদের বলার একটা জায়গা আছে। আমি বলছি না, তারা পার্টি ইনিশিয়েটিভ নিয়েছে তাদেরকে বহিষ্কার করার, কিন্তু তারা নিজেরা দল থেকে পদত্যাগ না করে তারা যখন স্বতন্ত্র হিসেবে যখন মানে করেন, কি বলে আপনার মনোনয়নপত্র সাবমিট করেন, সেই মনোনয়ন পত্রটা সাবমিট করার নৈতিক অবস্থান থাকে না, আইনগত ভিত্তি থাকে না। ইলেকশন কমিশন এদেরকে স্বতন্ত্র হিসেবে গ্রহণ করাটা মানে এটা মানে সঠিক কাজ করেনি। 117টি আসনে বিএনপির যে 119 জন, আমি কিন্তু আইনি ভাবে ব্যাখ্যাটা দিলাম। ধন্যবাদ আপনাকে। আপনারা কি বেকায়দা আছেন? না, কেন বেকায়দা থাকবো? 117টি আসন মানে এক নম্বর আমি যেটা বিশ্বাস করি, আমি হ্যাভ অলমোস্ট 1/3 or more than 1/3, মানে আপনি যদি 300 আসনের মধ্যে 117 মোর দেন 1/3। আচ্ছা, মানে আপনার প্রতিবেদন যদি সঠিক হয়, আমি ধরে নিচ্ছি আপনার প্রতিবেদন সঠিক,
ঠিক আছে। এখানে 117 আসনে 119 জনকে তো আপনারা নিবৃত্ত করতে পারবেন না। 119 জনকে আমরা 21 তারিখে কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। জি, তো সুতরাং আপনি এই মুহূর্তে এটা কিন্তু ধরে নিতে পারেন না যে আমরা এদেরকে নিবৃত্ত করতে পারবো না। জি, হ্যাঁ, there are some desperate people. জি। There are some desperate people. There are some people like, মানে আমি আচ্ছা ভদ্রলোকের নামটা আমি উল্লেখ হ্যাঁ, হ্যাঁ, করতে চাই না, বিকজ হি ক্যান গেট এক্সট্রা মাইলেজ, জি। দরকার নাই। তো সেটা হচ্ছে যে আপনার, আমার ধারণা মেজরিটি, মোস্ট অফ দ্য পিপল যারা সাবমিট করেছেন, মোট কথা এই প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে দাঁড়ানো বিএনপির যে বিদ্রোহী প্রার্থীরা এটা একটা তাদেরকে কিন্তু আপনাদের ভোগাবে বলে আলোচনা আছে। আহ, এটা অ্যাটলিস্ট তো মানে যারা দাঁড়াচ্ছেন তাদের তো হুম। কিছু সাপোর্ট বেজ আছে, তবে সাপোর্ট কারণ বেজ আছে, তাতে কোনো সন্দেহ বিএনপির নেই। ভোট যদি ভাগ হয়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে অন্য প্রার্থী খুব বিজয়ী মানে হওয়ার সম্ভাবনা আছে। খুব ব্যক্তি হিসেবে যদি খুব এক্সট্রা অর্ডিনারি, যদি হুম, হুম। খুব জনপ্রিয় ব্যক্তি যদি স্থানীয়ভাবে না থাকেন, জি, জি, তাহলে বাংলাদেশের নির্বাচনী ইতিহাস যদি আপনি ঘেঁটে দেখেন, যদি আপনি পর্যালোচনা করেন, জি। তাহলে ভেরি ডিফিকাল্ট টু পুট ইভেন পোলিং এজেন্টস, মানে অধিকাংশ জি। মানুষ এত বছর পরে, আমি হুম, যদি এভাবে বলি, এত বছর পরে মানুষ ভোট দিতে পারছে, আচ্ছা। এত বছর পরে তার ভালোবাসার দলটির জি, জি। ভালোবাসার মার্কাটিকে বাদ দিয়ে হুম, হুম। সে আপনার মানে অন্য কোনো মার্কায় ভোট দিতে যাবে, তার তো মনের মধ্যে একটা বড় ধরনের দহন, মনের মধ্যে স্বাভাবিক, বড় হ্যাঁ। পীড়ন হবে। আমার মনে হয় না, আমি বিশ্বাস করি যে এটা, এই অবস্থাটা পরিবর্তন ঘটবে। এক, আপনার মাধ্যমে আমি ইলেকশন কমিশনকে যে বার্তাটি দিতে চাই, যেটা আমি একটু আগেও বললাম, সেটা হচ্ছে যে একজন মানুষ দলের প্রার্থী হিসেবে, হুম, অর্থাৎ আমি অ্যাটলিস্ট আমি এই মুহূর্তে নাম উল্লেখ করব না, স্টিল পার্টি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, এখনো ব্যবস্থা হুম, নেয়নি। হয়তো প্রাইভেটলি ডেকে বোঝানো হচ্ছে, বলা হচ্ছে যে ব্যক্তিরা পদ ধারণ করে, জি। মানে পার্টির পদ পদবি ধারণ করে যারা নির্বাচন কমিশনে যারা ইয়ে করেছেন, মানে মনোনয়নপত্র জমা দিয়েছেন, এথিক্যালি মোরাল জি, একটা প্রশ্ন তো জি, জি, থাকেই। জি। নির্বাচন কমিশন কুড আস্ক দেম, নির্বাচন কমিশন কুড আস্ক ছোট দেম করে বলেন, জি। যে আপনি 100 কত বলে 1% মানুষের সই দিয়েছেন, ঠিক আছে, জি। বাট ওটা তো একেবারে কন্ট্রারি টু দ্য কনস্টিটিউশন, সংবিধানের বিরুদ্ধে। ওই 1% সইটা একেবারে সংবিধান ডক্টর চেতনার রিপন, বাইরে। আর আপনাদের দ্বিতীয়ত বিরুদ্ধে হচ্ছে ওটাও মানে এক দলের পদ পদবি যে জি, দলের হোক জি। না কেন থাকা পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে পারেন না, জি, জি। এবং সেই মনোনয়নপত্র আপনাদের বৈধ হওয়া বিরুদ্ধে উচিত না। জামাতের নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তাহের, নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। শুধু তাই না, তারা বলেছেন যে প্রশাসনে দলীয় যে সমস্ত রিটার্নিং অফিসার বা জেলা প্রশাসকরা কাজ করছেন তাদের তালিকা তারা করেছেন, তারা ইলেকশন কমিশনে দেবেন। তো এই যে বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড ঠিকমতো কাজ করছে না, ইলেকশন কমিশন এটা দেখছে না। আসলে কি পক্ষপাতমূলক আচরণ করছে? আমার কাছে যেটা মনে হচ্ছে জামাতের এটা একটা 3 টাইপের ট্যাকটিক্স। আচ্ছা। ট্যাকটিক্স 1, 2, 3। হুম, প্রথমটা হচ্ছে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল, হুম, প্রশাসনের জামাতিকরণ হয়ে গিয়েছে, ইয়ে, জামাতের লোকজন রিটার্নিং অফিসার হিসেবে মানে অনেকে মানে নিয়োগ পেয়েছে, হুম, হুম, এবং যেই যার ব্যাপারে আজকে আমাদের দলের সালাউদ্দিন আহমেদ, আহ, উনি আজকে ইলেকশন কমিশনে যে অভিযোগ দিয়ে আসছেন, হ্যাঁ। অভিযোগও করেছেন, তার মানে সিমিলার একটা অভিযোগ বিএনপির তরফ থেকেও আছে। জি, জি। আচ্ছা, তা আমি যেটা জামাতের কৌশলটা, আমার কাছে যেটা মনে হয়, মানে কৌশল মনে হয় এটা, সেটা হচ্ছে যে যদি নির্বাচনে তাদের যদি ডিবাকল হয়, মানে হুম, ফলাফল খারাপ হয়, তখন তাদের একটা পরবর্তীতে বলার ব্যাপার থাকবে। আমরা তো আগেই বলেছিলাম প্রশাসন বিএনপি কেন্দ্রিক হয়ে গেছে, নিরপেক্ষ আচরণ ভর কেন্দ্র করছে না, হ্যাঁ। দেবে গেছে, হুম, বিএনপির দিকে ঝুঁকে গেছে, ইত্যাদি ইত্যাদি হুম, হুম। বলতে পারবেন। এটার জন্য একটা পয়েন্ট বলে রাখলেন তারা। এই জন্যই তো নির্বাচন কমিশন জনাব তারেক রহমানকে উত্তরবঙ্গ সফরে নিষেধ করেছে। ফাইন সে, এবং সেটা তারেক রহমান বিএনপি চেয়ারম্যান, মেনেছেন। তিনি সেটা মেনেছেন, আইন হুম, মেনেছেন, নির্বাচন কমিশনের ডিসিশনকে রেসপেক্ট জানিয়েছেন। হুম, এটা তো আপনারা জি, মানে জি, তাকে সাধুবাদ জানাবেন, ধন্যবাদ জানাবেন। জি, জি। তিনি তো বলেননি যে না, আসলে ইনফ্যাক্ট তার নির্বাচন প্রচারণা প্রোগ্রাম ছিল না, এটা অ্যাবসলিউটলি পার্টি প্রোগ্রাম। দলের কিছু কর্মী নেতা মারা গিয়েছেন, তাদের পরিবারের সাথে দেখা কিন্তু সাক্ষাৎ তারেক করা। রহমানের মতো একজন ব্যক্তি যখন সফরে যান, স্বাভাবিকভাবে মিডিয়ার ফোকাস সেই দিকে থাকে, সারা দেশের মানুষের অ্যাটেনশন সেই দিকে থাকে। তো Yes, স্বাভাবিকভাবে একটি বাড়তি মাইলেজ তারা
পেতেই পারেন। বাড়তি মাইলেজের ব্যাপার না, আপনি তো মানে আমি নিজেও তো মিডিয়ার লোক, জি আমি কি চাইবো? আমি চাইবো যে আমার পাঠকের বিষয়গুলো জানুক, জি জি কানেক্টেড হোক, তাই না? হুম, তো সেটা তো আমি আমার স্বার্থে করছি, তারেক রহমান সেটা করছেন না। জি জি এখানে তো তারেক রহমানের কোনো ফল্ট নাই। আপনি প্রথম আলো যাবেন, ডেইলি স্টার যাবে, অন্য টিভি চ্যানেলগুলো হুম। যাবে, তাদের রিপোর্টাররা যাবেন, খবরাখবরগুলো নেবেন, মজুর জার্নালিস্টরা যাবেন। তারেক রহমান নিজে তো ক্যান্ডিডেট, ২টি আসন থেকে তিনি দাঁড়িয়েছেন। তিনিও তো ওয়েল, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে ওয়াকিবহাল। না তিনি ওয়াকিবহাল, তিনি তো ওখানে ভোট চাইতে যাননি। ভোট চাইতে না গেলেও তারেক রহমান একটি দলের চেয়ারম্যান। তো না সেটা না, তিনি না এটা তিনি যখন যাবেন কোনো একটি না, তার জায়গায়, নির্বাচনী এত বছর পর উনি দেশে তিনি ফিরেছেন, স্বাভাবিকভাবে সেখানে ব্যাপক সেটাই, কভারেজ তিনি পাবেন। সেটা যদি ২১ তারিখের আগে না হয়, ২১ তারিখের পরে গেলেও তো সেটা জনারণ্যই পরিণত হবে। তখন তো সবার জন্য উন্মুক্ত থাকবে, ফাইন, তো তখনও তো একই লেভেল প্লেইং ফিল্ড সমান হবে। তখনও তো ওনার, আমি আবারও যদি এটা বলতে চাই, জি। ওনার জন্য যে ফোকাসটা থাকবে, উনি হুম। যে সেন্টার অফ অ্যাট্রাকশন থাকবেন, ফোকাসের যে সেন্টারে থাকবেন, হুম। সেটা নিশ্চয়ই XYZ অনেকেই থাকবেন না, কারণ মিডিয়াগুলো তো প্রাইভেট, এটা তো জি। বিটিভি না। বিটিভি হয়তো দেখা গেল একটা ক্যামেরা ওখানে পাঠিয়ে দিল, হুম। যাতে কথা নাই, কিন্তু অন্য টিভি চ্যানেল জি। বা একটা মজো রিপোর্টার, তার যেখানে বেশি দর্শক পাবেন, ভিউয়ার যেখানে পাবেন, কিন্তু সেখানে ছুটবেন। তো সেখানেও কি আপনি বলবেন যে মানে এখানে কেন ওরা যাচ্ছে? ইউ ক্যানট কন্ট্রোল দেম, ইউ ক্যানট আস্ক দেম নট টু গো। আমি সুতরাং সবশেষ যিনি সেন্টার অফ অ্যাট্রাকশন হবেন, হুম। যিনি ফোকাসের সেন্টারে যিনি থাকবেন, এটা তো মুক্ত বাজার অর্থনীতি রে ভাই। জি, জি, জি। এখানে তো কেউ বাদ ডক্টর বিচার রিপন, করবে আমরা না। একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি Thank যে একটি কঠিন প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই। I love to সারা listen দেশে it. যেভাবে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে তারা এখন পর্যন্ত মাঠে আছেন, মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা রেসে আছেন। তো তাদের সবাইকে আপনারা এখন পর্যন্ত নিবৃত্ত করতে পারেননি, উজ্জ্ব করতে পারেননি। তো এইটা কি আপনাদের জন্য একটি চ্যালেঞ্জ কিনা? না, আমি প্রথমত চ্যালেঞ্জ মনে করছি না। হয়তো তাদের কারোর হয়তো প্রত্যাশা বেশি ছিল। তারপরে পার্টির ডিসিপ্লিনের প্রতি সেইভাবে হয়তো ইনিশিয়ালি সম্মান দেখাননি। বাট আমি মনে করি যে আ একেবারে শেষ পর্যায়ে হলেও মানে ২১ তারিখের আগেই আ প্রায় সবাই মানে এখান থেকে সরে আসবেন। পার্টির সিদ্ধান্ত মেনে নেবেন আমি মনে করি। আবার আর অনেকের তো বিকল্প ব্যবস্থা আছে। আপার হাউসেও তো যাওয়ার সুযোগ আছে, উচ্চকক্ষে। না আপনি এখন সহ। না, আমি বলছি আপার হাউসের নামটাই তো আপার হাউস। জি। এখানে তো আপনি ভাই কোনটা আপারে থাকবে আর কোনটা নিচে থাকবে সেটা জি। তো নামটা যেহেতু আপার, বেতনও তো ১ টাকা বেশি হওয়ারই কথা নাকি? মানে সম্মানী বলেন, যাই জি। বলেন। তো ওখানে ওটার কার্যপরিধি হুম। এখনো যদিও ডিসিশন হয় নাই। এখন এটা তো না যে আপনি মানে কেউ নিম্ন কক্ষের নমিনেশন পেল না। তাই তার মানে এই নয় যে তাদেরকে আপনি এনে ওখানে মানে ফিল আপ করবেন। তাহলে তো হয় কি ওটার আর কোয়ালিটি কিছু থাকবে না। জি, জি। যারা পার্টির চেয়ারম্যান, পার্টির যারা সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, আমি মনে করি অ্যাপ্রোপ্রিয়েট পিপল যারা, উপযুক্ত মানুষ যারা, কারণ দেশে প্রথমবারের মতো একটা উচ্চ জি, কক্ষ জি। তৈরি হবে। এটার নাম কি হবে আমি জানি না। এটার জি, নাম জি। সিনেট হবে না কি হবে? আমেরিকার কথা যদি ধরেন, ওখানে কংগ্রেস আছে, জি, সিনেট আমরা আছে। আমরা শেষ করব। তো জি। সুতরাং ওই ডক্টর রিপন। জায়গাটিতে দল কাদেরকে দিয়ে প্রতিনিধিত্ব করাবেন, আমার মনে হয় দল সেখানে একটা সুবিবেচনার ব্যাপারটা রাখবেন, কারণ ওখানে জি। মিডিয়ার সেখানে একটা ইয়ে থাকবে, মানে দৃষ্টি ওয়াচডগ থাকবে, হিসেবে কাজ করবে থাকবে মিডিয়া। যে জি। মানে কারা শেষ অসংখ্য ধন্যবাদ। পর্যায়ে ওখানে যাচ্ছেন। জি, ডক্টর রিপন, এত চমৎকার বিশ্লেষণ করার জন্য আপনাকে ধন্যবাদ আবারও আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের সঙ্গে। আমরা আলাপ করছিলাম নির্বাচনে জোটের রাজনীতি নিয়ে। অনুষ্ঠানটি যারা আজ দেখতে পাননি তারা প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং prothomalo.com-এ দেখতে পারবেন। আর যারা সঙ্গে ছিলেন তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা। আগামী রবিবার নতুন কোনো বিষয়ে অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গেই থাকুন।